বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনের ভাগ্য কিন্তু ঝুলে আছে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের ওপর। এই একটা সিদ্ধান্তই ঠিক করে দেবে অনেক প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ। চলুন আজকের আলোচনার গভীরে গিয়ে দেখি ঠিক কি সে প্রশ্ন আর কেনই বা এটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। প্রশ্নটা শুনতে কিন্তু খুবই সোজা। যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারা কি সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন? দেখুন, প্রশ্নটা সহজ মনে হলেও এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে নির্বাচনের অনেক জটিল হিসাব নিকাশ। তো এই যে এত বড় একটা জটিলতা, এই সমাধান করার ক্ষমতা কিন্তু একটাই প্রতিষ্ঠানের হাতে। আর সেটা হলো নির্বাচন কমিশন, মানে ইসি। তাদের আজকের একটা সিদ্ধান্তই বলে দেবে অনেক হেভিওয়েট প্রার্থী এই নির্বাচনী দৌড়ে টিকে থাকবেন নাকি শুরুতেই ছিটকে যাবেন। এখন প্রশ্ন হল, নির্বাচন কমিশন কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছায়? এমনি এমনি তো আর একটা রায় দিয়ে দেয় না, তাই না? এর পেছনে একটা বেশ গোছানো আইনি প্রক্রিয়া আছে। চলুন দেখি এই ধরনের বিরোধ নিষ্পত্তির জন্য কমিশন আসলে কোন পথটা অনুসরণ করে। ব্যাপারটা শুরু হয় একেবারে প্রাথমিক পর্যায় থেকে। প্রত্যেকটা আসনের রিটার্নিং কর্মকর্তারা প্রথমে সব মনোনয়নপত্র খুব ভালোভাবে যাচাই বাছাই করেন। এখন যদি কারো মনোনয়নপত্র এই ধাপে বাতিল হয়ে যায়, সেখানেই কিন্তু গল্পটা শেষ না। ওই প্রার্থীরা এরপর সরাসরি নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পান, আর সেখানেই চূড়ান্ত শুনানির মাধ্যমে আসল সিদ্ধান্তটা আসে। আচ্ছা, এই যে আমরা আপিল শুনানি বলছি, এই জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা একটা আইনি প্রক্রিয়া। এখানে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র কেন বাতিল হলো বা অন্য কারোটা কেন গ্রহণ করা হলো সেই বিষয়ে অভিযোগ জানাতে পারেন। নির্বাচন কমিশন তখন সব পক্ষের যুক্তি শোনে আর তারপর একটা ফাইনাল রায় দেয়, যেটা কিন্তু সবাইকে মেনে নিতেই হয়। তো এই শুনানি তো বেশ কয়েকদিন ধরেই চলছে। চলুন এখন পর্যন্ত কি অবস্থা সেই ছবিটা একটু দেখে নেওয়া যাক, মানে পরিসংখ্যান কি বলছে। এই তো গত শনিবার ছিল শুনানির অষ্টম দিন, আর সেদিন নির্বাচন কমিশন মোট ১১২টা আপিলের নিষ্পত্তি করেছে। সুজন একদিনে ১০০রও বেশি। বোঝাই যাচ্ছে পুরো প্রক্রিয়াটা বেশ দ্রুত গতিতেই এগোচ্ছে। এখন এই ১১২টার মধ্যে কি হলো সেটার দিকে যদি আমরা তাকাই, তাহলে ছবিটা বেশ পরিষ্কার। ৪৫ জন প্রার্থী তাদের প্রার্থীটা কিন্তু ফিরে পেয়েছেন, মানে তাদের আপিল মঞ্জুর হয়েছে। অন্যদিকে ৩৭ জনের আপিল সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে। তো এই যে ৪৫ জনের আপিল টিকল, এদের মধ্যে ৪৩ জনই ছিলেন এমন প্রার্থী যাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার প্রথমে বাতিল করে দিয়েছিলেন, আর বাকি দুটো আবেদন ছিল অন্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের জন্য, যেটা কমিশন ঠিক বলে মনে করেছে। আর নামঞ্জুর হওয়ার ৩৭টা আপিলের বিষয়টা আরও ইন্টারেস্টিং। এর মধ্যে ১৩ জন প্রার্থী নিজেদের বাতিল হওয়া মনোনয়নপত্র আর ফিরে পাননি, আর বাকি ২৪টা আপিল করা হয়েছিল অন্যের বৈধ প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে, যেটা অনেক সময়ই একটা রাজনৈতিক কৌশল থাকে। কিন্তু কমিশন সেই চ্যালেঞ্জগুলোকে পাত্তা দেয়নি। এই সব তো গেল শনিবারের হিসাব নিকাশ, কিন্তু আসল যে নাটক সেটা কিন্তু আজকের জন্যই তোলা ছিল, কারণ আজকেই সেই বহু প্রতীক্ষিত সিদ্ধান্তটা আসছে। জি, আজকেই হলো আপিল শুনানির শেষ দিন। সকাল ১০টা থেকেই শুনানি শুরু হয়ে গেছে, আর আজকের পরেই কিন্তু আর কোনো সুযোগ থাকছে না। তাই সবার নজর এখন নির্বাচন কমিশনের দিকে। আর এখানেই কিন্তু আসল টুইস্টটা। নির্বাচন কমিশনের ভেতরের খবর বলছে আজকে যে আবেদনগুলো বাকি আছে তার প্রায় সবগুলোই হলো দ্বৈত নাগরিকত্ব নিয়ে। বোঝাই যাচ্ছে কমিশন এই জটিল আর সংবেদনশীল বিষয়টা নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চায়নি, তাই একেবারে শেষ দিনে এর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মানে বুঝতেই পারছেন, দ্বৈত নাগরিকত্ব আছে এমন প্রার্থীদের ভাগ্য আজকেই ঠিক হয়ে যাবে। তারা কি নির্বাচনে লড়তে পারবেন নাকি পারবেন না, এই ফয়সালাটা আজকেই আসছে। আর এই একটা সিদ্ধান্তের দিকেই কিন্তু পুরো দেশ তাকিয়ে আছে। আচ্ছা, আজকের এই হাই ভোল্টেজ সিদ্ধান্তের পরে নির্বাচনী প্রক্রিয়াটা কিভাবে এগোবে, চলো নির্বাচনী ক্যালেন্ডারের পরের ধাপগুলো একটু জেনে নিই। নতুন যে তফসিল, সেই অনুযায়ী সব আপিল নিষ্পত্তির ফাইনাল ডেডলাইন হল ১৮ই জানুয়ারি। এরপরে যারা নির্বাচন থেকে নাম তুলে নিতে চান তাদের জন্য প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ঠিক করা হয়েছে ২০শে জানুয়ারি। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আজকের এই একটা মাত্র সিদ্ধান্ত, এই দ্বৈত নাগরিকত্ব নিয়ে যে রায়টা আসবে, সেটা সামনে নির্বাচনের পুরো চিত্রটাকে ঠিক কতটা বদলে দিতে পারে। কোন কোন আসনে এর সরাসরি প্রভাব পড়বে, আর শেষ পর্যন্ত কারা হাসবে বিজয়ের হাসি।
উত্তরটা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব।